Assalamu alaikum everyone. I welcome you all at Grammar Gains, and this is me, Tasnuba Tabassum Hafsa. And today we will learn about subject-verb agreement. অর্থাৎ subject-verb agreement কি? এমন একটা বাক্য subject-verb agreement যেখানে বেসিক্যালি সাবজেক্ট ভার্বের সাথে এগ্রি করে, অর্থাৎ সাবজেক্ট ভার্বকে মেনে বা ভার্ব বেসিক্যালি সাবজেক্টের উপর ডিপেন্ড করে একটা সেন্টেন্সে বসবে, সে সাবজেক্টের সাথে এগ্রি করে সেন্টেন্সে ব্যবহৃত হবে। সো আমরা কিছু এক্সাম্পল দেখবো কিংবা রুলস দেখবো আজকে। সো আমাদের ফার্স্ট রুল হচ্ছে আইদার ওর নাইদার নর, এই বেসিসে। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে যখন এরকম আইদার ও নাইদার নো ওর সাবজেক্টের অর আসছে, সব সময় আমার যে ভার্বটা বসবে বা কিংবা আমরা কি বলি অক্সিলারি ভার্ব, সেটা আমার সবসময় কি পরের সাবজেক্টটাকে মেনে বসবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব। যেমন বলছে either Sumu or her friends have/has come here। এখন আপনার চিন্তা হতে পারে যে এখানে কি বসবে। তো আমরা কি বলছি যে এই ধরনের রুলসগুলোর ক্ষেত্রে সবসময় ওরের পরে সুমু হচ্ছে একটা নাম, একটা মানুষের নাম, ওকে সিঙ্গুলার, বাট ও হার ফ্রেন্ডস এটা কিন্তু কি প্লুরাল। সো হ্যাভ নাকি হ্যাজ বসবে এটা কিন্তু ডিপেন্ড করে কি আমাদের অরের পরে যেই সাবজেক্টটা থাকবে। হার ফ্রেন্ডস কি প্লুরাল, তাহলে আমরা কি জানি হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে হ্যাভ সবসময় প্লুরাল ভার্বে ব্যবহৃত থাকে, তাহলে আমাদের এখানে হবে কি হ্যাভ। আইদার সুমু ও হার ফ্রেন্ডস হ্যাভ কাম হিয়ার, আমাদের সেন্টেন্সটা কিন্তু এইভাবে সাজাতে হবে। তারপরে এক্সাম্পলটা দেখি, বলছে নাইদার হি nor I have done it। See again, এখানে হিও আছে আইও আছে সাবজেক্ট হিসেবে, মাঝখানে ডিভাইড করছে কে নর। সো আমরা কি জানি যে অ নর এগুলোর পরে যে থাকবে আমরা তাকে সাবজেক্ট কাউন্ট করে আমরা আমাদের ভার্বটাকে পিক করব। সো আমরা কি জানি হি হলে কিন্তু আমরা হ্যাজ দিতাম, আমি যদি দিতাম নাইদার আই ও হি তাহলে আমার হতো কি হ্যাজ, কিন্তু যেহেতু আমার নরের পরের ভার্বটা হচ্ছে আই, আমরা জানি আয়ের সাথে কি হয় হ্যাভ হয়। সো আই হ্যাভ ডান ইট। এবং আমরা আরেকটা দেখবো লাস্ট এক্সাম্পল, যেখানে বলছে জামাল অর ইউ is/are going home। জামাল কিংবা তুমি কেউ একজন বাসায় যাবে। তো আমরা কি জানি জামালও একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, কিন্তু আমরা অলওয়েজ অর বা নরের পরের যে সাবজেক্টটা সেটাকে কাউন্ট করে আমরা সাবজেক্ট আমাদের ভার্ব পিক করি। সো ইউ এর সাথে আমরা কি হয় ইউ আর গোয়িং হোম। যদি জিনিসটা হতো ইউ অর জামাল তাহলে কিন্তু কি হয়ে যেত আমরা ইজ পিক করতাম। সো আমাদের ফার্স্ট রুল হচ্ছে এটা। এখন আমরা আমাদের সেকেন্ড রুল দেখবো। তো এবার আমরা দেখবো আমাদের সেকেন্ড রুল। সো আমরা সেকেন্ড রুলটাতে একটু এক্সাম্পল করে দেখবো। বলছে দ্য টিচার অ্যান্ড দ্য চেয়ারম্যান হ্যাভ/হ্যাজ ভিজিটেড টুডে, অর্থাৎ টিচার এবং চেয়ারম্যান এসে আজকে ভিজিট করে গিয়েছে। সো এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে এটা কিন্তু ডিপেন্ড করে কি আমাদের সাবজেক্টের উপর। আমরা যদি আমাদের সাবজেক্ট একটু লক্ষ্য করে বলছে দ্য টিচার অ্যান্ড চেয়ারম্যান, অর্থাৎ এখানে কি বুঝাচ্ছে যে যেই টিচার সেই কি চেয়ারম্যান, এখানে আমাদের তাহলে কি হবে এটা কিন্তু হ্যাজ হবে। এখন হ্যাজকে জাস্টিফাই করে কোন ব্যাপারটা যে দ্য টিচার অ্যান্ড চেয়ারম্যান, অর্থাৎ যেই টিচার সেই চেয়ারম্যান, অর্থাৎ এখানে ব্যক্তির সংখ্যা কয়টা একজন ব্যক্তি। তো যখন আমরা একজন ব্যক্তিকে নিয়ে বলছি এটা একটা সিঙ্গুলার ফর্মে আছে, সো ডেফিনেটলি এখানে হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে হ্যাজই কিন্তু হবে। এটা যদি আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। সেটা বলছে দ্য টিচার অ্যান্ড দ্য চেয়ারম্যান হ্যাভ/হ্যাজ ভিজিটেড টুডে, এখানে হ্যাভ হবে কেন? কারণ বলছে দ্য টিচার অ্যান্ড দ্য চেয়ারম্যান, অর্থাৎ টিচার এবং চেয়ারম্যান একসাথে এসে ভিজিট করে গেছে, অর্থাৎ একজন টিচার ছিলেন একজন চেয়ারম্যান ছিলেন, ব্যক্তি কিন্তু দুইজন ছিলেন। এই জন্য এটা কি একটা প্লুরাল পারসন, দুইজন মিলে। তো এই জন্য আমাদের হ্যাভ এবং হ্যাজের মধ্যে কি হ্যাজ বসছে। এবার আমরা দেখবো আমাদের থার্ড রুল। সো থার্ড রুলটা দেখেন বলছে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, যদি এইগুলো দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে আমাদের যে নাউনটা অলওয়েজ আমরা কি পিক করব প্লুরাল, কিন্তু আমাদের ভার্ব কি হবে সিঙ্গুলার। কিভাবে এটা এখন আমরা এক্সাম্পলের থ্রু ক্লিয়ার করব। সো বলছে ওয়ান অফ দি বয়েজ, এখানে ভার্বের জায়গায় is/are brilliant। সো আমরা কি বলেছি যে ওয়ান অফ দি বা ইচ আইদার অফ নাইদার অর ইচ অফ এগুলো দিয়ে যখন সেন্টেন্স আমাদের শুরু হবে তখন আমরা কি করব নাউনটা কি পিক করব
প্লুরাল, তাহলে বয় এবং বয়েজ এর মধ্যে কোনটা প্লুরাল? বয়েজ। তারপর বলছে আমাদের যে ভার্ব আমরা পিক করব সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলারকে ইজ ব্রিলিয়েন্ট। এখন আমরা বুঝাবো যে কেন এটা হচ্ছে। বলছে ওয়ান অফ দি বয়েজ, অর্থাৎ কি বলছে যে অনেকগুলো ছেলের মধ্যে একজন। আমি যদি বয় পিক করতাম তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা হতো না। কেন? ওয়ান অফ দ্য বয়, ছেলেই তো আমি একটা নিয়ে কথা বলছি, তো একটার মধ্যে একটা ছেলেকে নিয়ে আমরা কিভাবে কথা বলবো? তো আমি বুঝাচ্ছি ওয়ান অফ দি বয়েজ মানে অনেকগুলো ছেলের মধ্যে একটা ছেলে ইজ ব্রিলিয়েন্ট। ইজ কার জন্য? এই ওয়ান অফ দ্য বয় এর জন্য, যে ওয়ান, আমি অনেকগুলো ছেলের মধ্যে একটা ছেলেকে নিয়ে কথা বলছি, অর্থাৎ আমার সাবজেক্ট কি? সিঙ্গুলার। বেসিকলি দেখতেও কিন্তু আমরা এখানে আসলে প্লুরাল নাউন পিক করছি, কিন্তু আমার সাবজেক্ট কি? সিঙ্গুলার। আমরা অনেকগুলো ছেলের মধ্যে একটা ছেলেকে স্পেসিফিকলি কথা বলছি, তাই আমার কি ভার্ব হচ্ছে ইজ, সিঙ্গুলার বসে, ব্রিলিয়েন্ট। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, ক্লিয়ার হয়ে যাব। সেটা হচ্ছে ইচ অফ দ্য গার্লস হ্যাজ গট A+। অর্থাৎ আমরা যদি প্রথমেই চলে যাই, ইচ অফ দ্য দিয়ে শুরু হলো, আমার সাবজেক্ট হচ্ছে কি? আমার নাউন থাকবে প্লুরাল, কিন্তু আমার ভার্ব থাকবে কি? সিঙ্গুলার। সো কেন ইচ অফ দ্য গার্লস? অর্থাৎ আমরা কি এখানে আবার আমাদের সাবজেক্ট কি? সিঙ্গুলার ফর্ম যাচ্ছে, মানে আমরা প্রত্যেকটা মেয়ে নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলছি। ইচ অফ দ্য গার্লস অর্থাৎ অনেকগুলো মেয়ের মধ্যে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা যখন শব্দ ব্যবহার করি আমরা ইচ, তখন আমরা একজন একজনকে বুঝাই। অর্থাৎ সবগুলো মেয়ের মধ্যে, যতগুলো মেয়ে একটা ক্লাসে মনে করেন 40 জন মেয়ে আছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কি পেয়েছে? A+ পেয়েছে। সো আমি যখন প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ফর্মে চলে যাচ্ছি, আমার সাবজেক্ট কি? সিঙ্গুলার, সেই জন্য আমার ভার্ব কি হয়ে যাচ্ছে? সিঙ্গুলার। সো তারপর আমরা এর পরের রুলসটা দেখবো। এবার আমরা দেখবো আমাদের ক্লাসের আজকে সর্বশেষ রুল, সেটা হচ্ছে একটা কালেকটিভ নাউন নিয়ে। অর্থাৎ ব্যাপারটা কি? আমরা কালেকটিভ নাউন বলতে কি বুঝাই? যেটা দিয়ে একটা ওয়ার্ড ব্যবহার করে আমরা অনেকগুলো মানুষকে বুঝাই। যেমন আমি যদি বলি যে স্টুডেন্ট, এটা দিয়ে কিন্তু অনেক সময় কি আমি অনেকজনকে বুঝাচ্ছি। আমি যদি বলি ফ্যামিলি, আমি কিন্তু কি অনেকজনের একটা পরিবারকে বুঝাচ্ছি। কারণ একটা ক্লাসরুম কখনো একটা স্টুডেন্টকে নিয়ে যেমন হয় না, তেমনি একটা পরিবারও কি একটা মানুষকে দিয়ে হয় না। তো আমি যখন ফ্যামিলি ওয়ার্ডটি ইউজ করি, আমি কিন্তু কয়েকটা মানুষের সমষ্টি বুঝাচ্ছি। তো এগুলোই কি অনেকটা কালেকটিভ নাউন। সো আমরা এটা একটা এক্সাম্পল দেখবো, বা এটাতে কিভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলটা অ্যাপ্লাই করা হয় আমরা সেটা দেখব। সেটা বলছে দ্য ক্লাস হ্যাজ 50 স্টুডেন্টস। সো এখানে কি হবে? এখানে দ্য ক্লাস দিয়ে আমি কি বুঝাচ্ছি? একটা ক্লাসরুম বোঝাচ্ছি, সেই জন্য এখানে হবে কি? হ্যাজ। এখানে কিন্তু আমার স্টুডেন্টের সাথে আপাতত এটা কোনো কানেকশন নেই। আমি এখানে বুঝাচ্ছি যে এটা একটি ক্লাস, যে ক্লাসে কয়টি স্টুডেন্ট আছে? 50টা। তো তারপরের এক্সাম্পল বলতে বলছে দ্য ক্লাস হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 2 সেকশনস। অর্থাৎ একটা ক্লাসকে দুইটা সেকশনে ভাগ করা হয়েছে। এখানে কি হবে? এখানে আমাদের হবে হ্যাভ। এটার মানে হচ্ছে যখন আমরা কালেকটিভ নাউনকে আমরা একটা নাউন হিসেবে কাউন্ট করে কথা বলছি, তখন এখানে আমাদের ভার্বটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। বাট যখন আমরা কালেকটিভ নাউনকে দুটো ভাগে ভাগ করছি, তখন কিন্তু হয়ে যাচ্ছে কি? ভার্বটা প্লুরাল। এটার আরেকটা এক্সাম্পল হতে পারে যে দ্য কমিটি। এই যে একটা কমিটি, আমরা জানি কি একটা কমিটি কখনোই একটা মানুষকে নিয়ে হতে পারে না, এটা থেকে অনেকগুলো মানুষ লাগে। সো আমি বলতে পারি দ্য কমিটি হ্যাজ 10 মেম্বার্স। ঠিক আছে? সো আমি এখানে যে হ্যাজ ব্যবহার করেছি, বিকজ আমি কি দ্য কমিটি দিয়ে একটা পোর্শন বুঝাচ্ছি। সো কালেকটিভ নাউন এখানে অনেকটা সিঙ্গুলার হিসেবে আছে, সো এটার ভার্বটাও কি? সিঙ্গুলার হচ্ছে। বাট আমরা যখন কি বলছি কালেকটিভ নাউনকে ভাঙবো, তখন আমাদের ভার্ব প্লুরাল হয়ে যাবে। যেমন আমি বলতে পারি কি দ্য কমিটি হ্যাজ বিন সেপারেটেড ইনটু 10 সেকশনস অর 10 ডিপার্টমেন্টস। আমি আমার কমিটিকে 10টা ডিপার্টমেন্টে ভাগ করেছি কাজ দেওয়ার জন্য। তো এই যে হ্যাভ বিন separated into 10 departments. So এখানে আমাদের আবার কি ভার্বটা হয়ে যাচ্ছে plural. So I hope this class was helpful for you all, and we'll see you all in the next class.